আব্দুর রহমানের ঘরের সামনে এসে বেলি ইচ্ছে করেই দরজা কড়াটা জোরে নাড়ায়। বুড়োকে রাতের বেলা একটু না জ্বালালেই নয়। কে বাইরে? এত জোরে কড়া নাড়ছ কেন? আব্দুর রহমান বাসখাই গলায় বললেন। দাদাজান, আমি একটু ভিতরে আসব? বেলি ঘরে ঢুকে দেখে বুড়ো ঘুমাবার প্রস্তুত নিয়েছে। ওকে দেখে স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, জানি কেন এসেছ, তা ভালো মতো করে পড়েছে তো নাকি? এবারও মিলাদের জিলাপি নিয়ে দোয়া চাইতে হইব। এমন খোঁচা মারা কথা শুনে বেলি মেজাজটা খারাপ হয়ে যায়। কোনো রকম নিজের রাগ চেপে বলে, মিলাদ দিয়ে দোয়া চাইতে হলে চাইব, সমস্যা কি তাতে? খালি জিলাপিটা এবার আপনার আদরের নাতিকে দিয়ে পাঠাবো। খবরদার ভেদব মেয়ে, আমার নাতির নামে উল্টাপাল্টা কথা বলবা না, তাহলে ভালো হবে না কিন্তু। বুড়োর মনে রেখো, আজকে দোয়া চাইতে এসে এত কথা শুনলাম, পরীক্ষার পর এটার বদলা নিব। বেলিকে বিড়বিড় করতে দেখে আব্দুল রহমান মেজাজ দেখে বলে, গালমন্দ করব না, তাহলে পরীক্ষায় কিছু লিখতে পারবা না। বেলি মেকি হাসি দিয়ে রহমান সাহেবের হাত ধরে সালাম করে বলল, দাদাজান দোয়া করবেন, আপনার দোয়া থাকলে আর কারো বদ দোয়া দরকার নেই। কি বলতে চাও তুমি? বড়দের সামনে তো সহবত নিয়ে কথা বলা শেখনি। দাদাজান আপনি ঘুমান, আমি ঘুমাতে চাই, সকালে উঠতে হবে। বেলি বের হয়ে যেতে নিতেই আব্দুল রহমান পেছন থেকে বলে উঠলেন, দাঁড়াও। থলে থেকে 500 টাকার একটা নোট নিয়ে বেলির হাতে দিয়ে বলো, এটা দিয়ে কিছু কিনে নিও। আজকাল 500 টাকার জিলাপি পাওয়া যায় না। টাকা হাতে নিয়ে বেলি কপাল কুঁচকে বলে, কি বললে তুমি? রহমান সাহেব ক্ষেপে উঠলেন, কিছু না, আপনি ঘুমিয়ে পড়েন, না হলে মাথা গরম হয়ে যাবে। বলেই বেলি তাড়াতাড়ি বেরিয়ে যায়। বাবা মায়ের ঘরের সামনে এসে ভিতরে যায় না বেলি। কেন যাবে? মা তো তাও হা হু করে জবাব দেয়, কিন্তু বাবা সেই দিনের পর থেকে আজও ওর সাথে একটা কথাও বলেনি। নিজের সন্তানকে কেউ বুঝে এভাবে দূরে ঠেলে দেয়? এক কথা ভাবতে বেলি চোখ ছলছল করে উঠে। অর্ঘ দূর থেকে দেখে বেলি কান্না, কিন্তু কিছুই বলে না। সকালে বাসা থেকে বের হওয়া ঠিক আগ মুহূর্তে বেলিকে নিয়ে অর্ঘ আসিফ সাহেব ঘরে আসেন। মেয়েকে দেখে আসিফ সাহেব মুখ ফিরে নিতে চাইলেও পারে না। অর্ঘ ওনার হাত বেলির মাথায় দিয়ে বলে, ছোট বাবা, আজ কোন অভিযোগ নয়, আজ শুধু আশীর্বাদের দিন। দোয়া করো যেন বেলি সফল হয়ে আসে। আসিফ সাহেবের মেয়ের কান্না ভেজা চোখ দিকে তাকিয়ে বুকের মাঝে চাপা ব্যথা আবার অনুভব করে, তবে তা প্রকাশ না করেও বলে, ওদের দুজনে মাথা হাত রেখে বলে, নিজের মেয়েকে আজ দেবার মতো কিছু না থাকলে অর্ঘ আর তার স্ত্রী যেন মন আশীর্বাদ করছি, সফল হও তোমরা দুজন, সুখ দুঃখের একজন আরেকজনের প্রকৃতির সাথী হও। বেলি কান্না আটকাতে না পেরে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। হাসনা আঁচলে চোখ মোছেন অর্ঘ মৃদু হেসে চোখের ভাষায় বলে, থ্যাঙ্কস। এক্সাম হলে বাইরে অর্ঘ বেলিকে সব কিছু আরেকবার বুঝিয়ে দিল। কোনোভাবেই যেন মাথা গরম না করে সেটাও বলল। বেলি অনেকটা পথ এগিয়ে গিয়ে পিছনে ফিরে তাকায়, দেখে অর্ঘ ঠাই দাঁড়িয়ে আছে। বেলিকে তাকাতে দেখে ও হেসে বলে, অল দ্য বেস্ট। অর্ঘ অবাক হয়ে যায় বেলিকে আবার ফিরে আসতে দেখে। বিস্ময় যেন সীমা ছাড়িয়ে গেল যখন বেলি ওর পায়ে হাত দিয়ে সালাম করল, তুমি কালকে ভুলে বলেছিলে আমার জীবনে তুমি অস্তমিত সূর্য নাও, ভোরের শুকতারা হয়ে এসেছ। তুমি আমাকে পথ দেখিয়েছ, অন্ধকার থেকে তুলে এনে আলোর সন্ধান দিয়েছ। থ্যাঙ্কস ফর এভরিথিং। ঠিক ওই মুহূর্তে অর্ঘের ফোনে মেসেজ টোন বাজে। অর্ঘর হাতে থাকা মোবাইলে তাকিয়ে থেকে ওর বন্ধু নিরাশ পাঠিয়েছে, দোস্ত তোর স্কলারশিপের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, কনগ্র্যাচুলেশন। হেমন্তের শেষে পৌষের আগমন প্রকৃতিতে নিষ্প্রাণ করে তুলেছে। চারিদিকে যেন শীতল বিষাদের তীব্রতা, তবে প্রকৃতি এই শূন্যতা রহমান মঞ্জিলে অভ্যন্তরীণ উষ্ণতাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। এখানে সম্পর্কগুলো আজও সৌহার্দ্য সুতোর মজবুত হয়ে গেছে। 3 প্রজন্মের আকাঙ্ক্ষা আর প্রাপ্তির শাখা আজ নতুন পলক যুক্ত হওয়ার খবর সবাই আনন্দে উত্তোলিত। নতুন অতিথি আগমনের বার্তা সবাইকে অনেক দিন ধরে উচ্ছ্বাসিত আশা দিচ্ছে। শিশির আর মোহনার ঘরে ক্ষুদে মেহমান আসছে।
সকালে কিট থেকে প্রেগন্যান্সির খবর কনফার্ম করেছে মোহনা। বিয়ের কয়েক বছর বড় যেন নববধূর মতো লজ্জা পাচ্ছে পরিবারের সামনে আসতে। বাড়ির বড় সদস্যদের স্নেহ আর আশীর্বাদে অন্যরকম ভালো লাগা কাজ করছে। এমন লাগছে যেন ভালোবাসা মানুষগুলো ভালো রাখার মতো আনন্দ আর কিছু হতে পারে না। অর্ঘ ঢাকায় গিয়েছে বিশেষ কাজে। ইদানিং প্রায় হুটহাট করে ঢাকা যাচ্ছে, কেন সেটা কাউকে খুলেও বলে না। এবার কয়েকদিন পরেই ফেরার কথা থাকলেও বেলির কাছ থেকে সুখবর শুনে সকলে রওনা দিয়েছে। সাথে সামারা আর মাহাতকে নিয়ে আসছে। পরীক্ষা শেষে এমনিতে বেলি ফুরফুরে মুডে ছিল, এখন আবার এই খুশির সংবাদ ওর যেন আত্মহারা হয়ে গেল। বরাবরই মোহনার সাথে দুষ্টুমি করছে শিউলি, স্বামী আর মেয়েকে নিয়ে এর মধ্যে চলে এসেছে। চারিদিকে যেন নতুন প্রত্যাশা মুঠো মুঠো রোদ ছড়িয়ে আছে। বিকেলবেলা সবাই বৈঠক ঘরে বসে গল্প করছে। বেলি গরম গরম পপকর্ন আর আলু চিপস ভেজে নিয়ে এসেছে, সাথে কুমড়ো ফুলের বড়া। এটা আব্দুল রহমানের খুব পছন্দের একটা খাবার। বেলি তার দাদা জানে যেন এটা নিজের হাতে বানিয়েছে। প্লেটে করে আব্দুর রহমানের কাছে গিয়ে বলে, এখানে দুটো বড়া আছে, এর বেশি একটাও পারবে না। বুড়ো নাতনির ওপর খুশি হলেও তা প্রকাশ করে না, বরং মুখ গম্ভীর করে বলো, আগে নিজে খেয়ে দেখার সব ঠিক আছে কিনা। তোমাকে নিয়ে বিশ্বাস নেই। দেখা গেল কোনো গরমিল করে এসেছো। বেলি মুখ চুক কুচকে পেল্ট সরিয়ে নেয়, মুখ ঝামটা দিয়ে বলে, বিষ মিশিয়েছি বুড়ো, এখন চাইলেও আর দেব না। হাসনা বেলির দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকায়। এই মেয়ের মুখে কিছু আটকায় না, মুখ সামলে কথা বলো। বেয়াদব মেয়ে, মায়ের কাছ থেকে তো কোনো সহবত শেখনি। মাথা কাপড় টেনে হাসনা সেখান থেকে উঠে যায়। এটা দেখে মোহাইমের সাহেব কিছুটা বিরক্ত নিয়ে বলে, আব্বা সব কিছু কি এমন না বললেই নয়। আজকে খুশির দিন, ফ্যামিলির সবাই একসাথে আছি, একটু আনন্দ করছি। এখন কি এসব কথা বলা খুব দরকার? হ্যাঁ, আমারই তো সব দোষ। আমি না থাকলে তোমরা খুশি বুঝি? সব বুঝি। তুমি না থাকলে কে খুশি সেটা বিষয় না। আসলে কথা হলো, আমার কয়েক মাস ধরে তোমার ছোট গিন্নি আসছে বাসায়। তাকে না দেখে যাওয়ার কথা বলছো কেন দাদু? সবাই তাকিয়ে দেখে হাসি মুখে অর্ঘ্য দাঁড়িয়ে আছে, সাথে রয়েছে সামারা আর মাহাত। আদরের নাতিকে দেখে আব্দুর রহমানের চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে। বাকি সব এক জায়গায়, আর এক নাতির জন্য তার দুর্বলতা অন্য জায়গায়। দাদা ভাই, তুমি চলে এসেছো? আয় এখানে আয়, আমার পাশে এসে বস। অর্ঘ্যের জন্য বুড়ো আদর বেলির কাছে আতিক্ষেতা মনে হয়। মুখ ভেঙচি কেটে কিছু বলতে নিলেও পারে না। সামারা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। আপি, কতদিন পর তোমাকে দেখলাম। আই মিস ইউ সো সো মাচ। আদরের বোনকে বুকে নিয়ে বেলি সব রাগ পানি হয়ে যায়। খুশিতে আত্মহারা হয়ে বলে, বুড়ি তোকে কত মিস করছি আমি জানিস। কিন্তু এসব কথা পরে, আমরা আবার ফুপি হচ্ছি। ইয়া অ্যান্ড চামিং ফুপিস। এই খুশিতে কুমড়ো বড়া খা। নো নো ফুপি, আমি হচ্ছি, তুমি তো কাকিমা হচ্ছ। কথাটা শোনা মাত্রই অর্ঘ্য আর বেলি একে অপরের দিকে তাকায়। সুরিদা আর সোনাই অর্ঘ্যকে কাকা আব্বু বলবে, বেলিকে ফুপু বলে। স্বাভাবিক একটা সম্বোধন ওদের দুজনের সম্পর্কের সীমাবদ্ধতাকে যেন নতুন করে সামনে আনে। মুহূর্তেই যেন হাস্যোজ্জ্বল পরিবেশটা কেমন গুমোট হয়ে যায়। অর্ঘ্য সবটা বুঝতে পেরে মুখে হাসি নিয়ে ভাই ভাবির শুভেচ্ছা জানায়। মোহনার কাছে যেয়ে বলে, আমি যেখানেই থাকি লিটল অ্যাঞ্জেল আমাকে পাপা বলে ডাকবে, মনে থাকে যেন। ওর বলার মাঝে এমন কিছু ছিল যা বেলি অপরাধবোধটাকে আবার জাগিয়ে দিল। এই মানুষটার হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টের কারণ তো বেলি নিজেই। পরবর্তী দুদিন ওদের কাটানো আসন্ন পিকনিকের আয়োজন নিয়ে। মোহনার জন্য অর্ঘ্য এই পিকনিকের আয়োজন করেছে। অর্ঘ্যের ফুফু আর কাজিনরা আসছে। পুরো পরিবারকে এক কথায় ও একত্রিত করেছে। বেলি সময় কাটছে উড়ন্ত পাখির মতো করে। আগের মতো আর কেউ ওকে বিধিনিষেধ এর শেকল পরায় না। এজন্য বেলি ভীষণ কৃতজ্ঞ অর্ঘ্যের প্রতি। তবে মাঝে মাঝে ওর ভয় হয়। ইদানিং অর্ঘ্য ওর দিকে যখন তাকায়, বেলি সেই দৃষ্টিতে অদ্ভুত কিছু খুঁজে পায়, যা অক্ষির সম্মুখে থেকে অনেকটা অস্পষ্ট। আয়েশা বেগম আর
মোহাইমের সাহেব রুমে বসে কথা বলছেন। দুজনের চেহারাতে বিষাদ আর কিঞ্চিত উৎকণ্ঠার ছোঁয়া, আর সেটা থাকবে না কেন? একদিকে বড় ছেলে সংসার সুখে পরিপূর্ণ হয়ে উঠেছে সোনাই আর সুহৃদয়, এর সাথে অনাগত সন্তান স্বপ্ন তাদের উজ্জ্বল ভবিষ্যতে বার্তা নিয়ে এসেছে। অন্যদিকে অর্ঘ্য আর বেলি সম্পর্ক এখনও পুরো পরিবারের কাছে ধরাসরা আবৃত এক চাদর, যার প্রতিটি বুননে লুকিয়ে আছে প্রহেলিকার প্রতিধ্বনি। নিঃসন্দেহে বেলি আচরণ আগের চাইতে অনেক পরিবর্তন এসেছে। অর্ঘ্য ওর সান্নিধ্য এখন আর বেলিকে বিরক্ত করে না, দ্বিতীয় খণ্ডিত করে না আবেগ আর অভিযোগের প্রস্তর আঘাতে, বরং কলেজে যাওয়ার আশা থেকে শুরু করে সন্ধ্যা থেকে রাত অবধি অনেকটা সময় ওরা একসাথেই থাকে। অর্ঘ্য টাকা থাকলে অনলাইনে বেলিকে পড়ায়। আগে অনলাইনে ক্লাস বেলি নিজের রুমে বসে করলেও এখন চিলেকোঠার ঘরে ও নিজে থেকে চলে যায়। দীর্ঘ সময় একসাথে থাকার সুবাদে দুজনের মাঝে খুনসুটি হাসি ঠাট্টাও হয়। বেলি নিজের থেকে এখন অনেক বেশি সাবলীমান স্বতঃস্ফূর্ত হয়ে গেছে অর্ঘ্যের সাথে। পরিবারের সবাই এমনটা হতে দেখে খুশি হলো, কোথায় যেন একটা দ্বিধা থেকে যায়। কিছু তো একটা আছে যা ঠিক নেই, কোথাও যেন কিন্তু রেশ রয়ে গেছে। এমন লাগে যেন একটা গুমোট ঝড় থমকে আছে, হুট করে এসে একদিন সব তছনছ করে দেবে। বিশেষ করে আজকাল অর্ঘ্যকে দেখলে কেমন বুকের কাঁপন ধরে আয়েশা বেগমের। ওর হাসির মাঝে সবার সাথে কথা সহজ স্বাভাবিক বাক্যলাপের সাথে সাংঘাতিক কিছু লুকিয়ে আছে, যা উনি বুঝে উঠতে পারে না। বেলির সাথে থেকেও যেন অর্ঘ্য এক অদ্ভুত দূরত্ব বজায় রেখেছে। এমন কেন লাগে যে অর্ঘ্যের নাগাল পাওয়া বেলির জন্য দুঃসাধ্য হয়ে যাচ্ছে? কি চলছে এই ছেলের মনে? এত কিছু ভেবে আয়েশা বেগম মানসিক চাপ নিতে পারছে না। তাই তো অনেকটা বাধ্য হয়ে আজ অর্ঘ্যের বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। স্বামীর হাতে চায়ের কাপটা তুলে দিয়ে আয়েশা বেগম গম্ভীর সুরে বললেন, তুমি কি একটু অর্ঘ্যের সাথে কথা বলবে? ইদানিং ওর আচার আচরণ কেমন যেন ভালো লাগছে না আমার কাছে। মনে হচ্ছে সবার সামনে ও যা করছে তার বাইরে অনেক কিছু আছে আমাদের অজানা। আমাকে তো কিছুই বলে না। তুমি দেখো না, একটু কথা বলার চেষ্টা করে যদি কিছু জানতে পারো। মোহাইমেন সাহেব চুপ করে চাটুকু শেষ করেন, কাপটা টেবিলের ওপর রেখে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, আয়েশা, আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? স্বামী হিসেবে আমি পারফেক্ট হতে পারিনি। নিজের ক্যারিয়ার গোছাতে মাসের পর মাস বাসা থেকে দূরে ছিলাম, তোমাকে ঠিকমতো সময় দিতে পারিনি। সারা জীবন তুমি শুধু আমার ভাগের দায়িত্ব পালন করে গেলে। সবাই কী চায় সেটা নির্দ্বিধায় এসে তোমার কাছে বলেছে, নিজেদের পাওনা বুঝে নিয়েছে, কিন্তু তুমি কি চাও তা কেউ জানতে চায়নি, এমনকি আমিও না। স্বামী হিসাবে এর ব্যর্থতা আমি মেনে নিচ্ছি, কিন্তু নিজের সন্তানকেও কি হাতে ধরে এমন একটা সমঝোতার ভার তুলে দিলাম সারা জীবনের জন্য? সবাইকে তো ও মানিয়েই চলছে, ব্যালেন্স করছে, কিন্তু দিন শেষে ওর নিজের অধিকার চাইবার মতো মানুষ ওর হলো না। আয়েশা বেগম ধরা গলায় বললেন, তুমি এভাবে বলো না, আমার ভয় লাগে। তোমার পরিবারকে তো আমি আলাদা করে দেখিনি, নিজের আপনজন ভেবেই তাদের আলগে নিয়েছি, কিন্তু ছেলের মুখের দিকে চাইলে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি জানি ও ভালো নেই, কিন্তু কার কারণে এই খারাপ থাকা? সেও তো আমাদেরই সন্তান। নিজের হাত দিয়ে যদি চোখে আঘাত লাগে, ব্যথা যতই হোক না কেন, হাত তো কেটে ফেলা যায় না। আমি জানি আয়েশা, আজ বেলির জায়গায় অন্য কেউ হলে আমি বাধ্য করতাম অর্ঘ্যকে এই দোটানা থেকে বের হয়ে আসতে, কিন্তু হাসনা আর আসিফের মুখের দিকে তাকিয়ে সেটা করতে পারছি না। এমনিতে বাবার কাছে আজও আসিফ কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো অপরাধী। আমরা এমন কোনো সিদ্ধান্ত নিলে পুরো পরিবার এলোমেলো হয়ে যায়। এই সবটুকু শুধু অর্ঘ্য চাইলে ঠিক করতে পারে। আমি জানি আমার ছেলেকে, ও সবাইকে আলগে রাখতে জানে, সবাইকে নিয়ে ভালো থাকতে জানে। মোহাইমের সাহেবের ঠোঁট কষ্টের হাসি ফুটে ওঠে, মাথা নেড়ে হতাশার সুরে বললেন, যেমনটা তুমি ছিলে নিজের ভুলে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে, তোমার সামনে সুযোগ ছিল আমার মতো ডাক্তার হওয়ার, কিন্তু তুমি এই পরিবারের সুখের কথা ভেবে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছ। এখন ছেলেকেও কি সেই একই সমঝোতা করতে বলবে?
ওকে কি সবার ভালো জন্য নিজের ভালো থাকাটা স্যাক্রিফাইস করতে বলবে? শিশির বাবা মায়ের সাথে কথা বলতে এসেছিল। মোহনা কিছুদিনের জন্য ঢাকায় নিজের বাবা মায়ের কাছে যেয়ে থাকতে চাইছে। শিশিরও বাধা দেয়নি, কারণ আগামী 2-3 মাস ভার্সিটির কাজে ওকে এমনিতেও বেশি সময় ঢাকাতেই থাকতে হবে। এই ব্যাপারে মা বাবা পারমিশন নিতে এসেছিল, কিন্তু আয়েশা বেগম আর মোহাইমের সাহেবের বেশিরভাগ কথাও শুনেছে দরজার বাইরে দাঁড়িয়ে। তাই নিজের মত দিতে আর দ্বিধা করল না। বাবা, বেলি কি চায় সেটা ওকে ঠিক করতে হবে এখন। বেশ কয়েক মাস তো হয়ে গেল। এখন যদিও অর্ঘ্যকে মেনে নিতে কষ্ট হয়, তাহলে আমার মনে হয় ওদের দুজনকে স্পেস দেওয়া উচিত। অর্ঘ্যকে চরম কঠিন সময়ে আমি ভেঙে পড়তে দেখিনি, কিন্তু ইদানিং ওর চোখে আমি ক্লান্তি দেখছি বাবা। একসময় ও বাধ্য হয়ে গিফট আপ করতে, আর এটা শেষ পর্যন্ত কারো জন্যই ভালো হবে না। শিশির আয়েশা বেগমের কাছে গিয়ে বসে, মায়ের হাত ধরে বলে, ছোটো মা এই প্রেশার নিতে পারবে না। তুমি বেলির সাথে কথা বলো। ও যদি না চায় এই সম্পর্ক এগুলোতে, তাহলে এখানেই সব শেষ করে দেওয়া ভালো। আমি অর্ঘ্যের সাথে কথা বলছি। আমার ভাইকে তো আমি চিনি। আমি চাই করুণ। জোর করে নিজের অধিকার চাপিয়ে দেওয়ার মতো ছেলে অর্ঘ্য না। আয়েশা বেগম যেন এবার নিজেকে ধরে রাখতে পারল না। বুকের ভিতর সব ভেঙে চুরে যাচ্ছে, অথচ কান্না করার সাহসটুকু যেন নেই। তোর দাদাজান এসব মানবে না। আসিফ ভাই আর হাসনাকে উনি সব কিছুর জন্য দোষারোপ করবেন। বেলিকে তো বাসায় থাকতে দেবে না। মা, আমার কথা শোনো। দাদাজান মুরব্বী মানুষ, আমরা সবাই তাকে সম্মান করি, কিন্তু এটা মানতে হবে যে উনি চিন্তা ভাবনার সেকালের। তার জের ধরে অর্ঘ্য আর বেলির জীবন নষ্ট করা ঠিক হবে না। নিজের ভাইয়ের কথা না হয় বাদই দিলাম, এমন একটা সম্পর্ক কি বেলির জন্য আদৌ ভালো হবে, যেটাও বাধ্য হয়ে গলার কাটার মতো মেনে নেবে? ও কি কখনোই অর্ঘ্যকে ওর যোগ্য সম্মান আর ভালোবাসা দিতে পারবে না? বেলিকে আমরা সবাই ভালোবাসি, ওর জীবনটাকে এভাবে আমরা নষ্ট করতে পারি না। শিশিরের কথা শুনে আয়েশা বেগম আঁচলে চোখ মুছেন। সারা জীবন যে পরিবারটাকে স্নেহ করে মমতা বন্ধনে আলগে রেখেছেন, আর সেখানে ভাঙনের অমানিসাকে কিভাবে পথ করে দেবে প্রবেশের জন্য ঘরের ভিতরে থাকা মানুষগুলো জানতে পারল না। বাইরে দাঁড়িয়ে আরেকজন তাদের কথা শুনছে। তার অভ্যন্তরীণ ঝড়ের কথা বাকিদের কাছে অজানাই রয়ে গেল। বেলি নিজের ঘরে চুপ করে বসে আছে। সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখনও ঘরে লাইট জ্বালায়নি। যে নিজের ইচ্ছা অন্ধকারে বাসিন্দা হয়ে থাকতে চায়, তাকে কেউ আলোর সন্ধান দিতে পারে না। কিছুক্ষণ আগে পিকনিকে পড়া জন্য শাড়ি সিলেক্ট করতে বড় মায়ের ঘরে যাচ্ছিল। দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনে বেলি আর সাহস হয়নি ভিতরে প্রবেশ করার। কিভাবে যাবেও? অপরাধের এক পোস্ত শিলা পাষাণের মতো বুক চেপে আছে। না ও সেটা ঠিক করতে পারছে, আর না পারছে অস্বীকার করতে। জীবনের সবচেয়ে বড় হিসাবটাতে যে বড় গরমিল করে ফেলেছে বেলি। পরিবারের প্রতিটি মানুষ ওর জন্য আজ কষ্ট হচ্ছে, অথচ বেলি চাইলেও কিছু করতে পারছে না কারোর জন্য। নিজের কথা না হয় বাদই রইল, অর্ঘ্যের জন্য তো কিছু করার সাধ্যই নেই ওর। এটা ঠিক যে আগের মতো বেলির মধ্যে অর্ঘ্যকে নিয়ে কোনো নেতিবাচক ধারণা নেই, কিন্তু ভালোবাসা তো নেই। অর্ঘ্যের ওপর অন্ধের মতো নির্ভরতাকে বেলি প্রণয়ে আখ্যান দেবে কিভাবে? এ কেমন দোটানায় আটকে গেল। ড্রয়ার থেকে নিজের ডায়েরি আর কলম বের করে বেলি বিছানার একপাশে বসে। খুব ছোটবেলা থেকে ওর এই অভ্যাস। যখন নিজের কথা কাউকে বলতে পারে না, তখন ডায়েরির পাতায় সব অনুভূতিকে অক্ষর দিয়ে সাজায়। অনুভূতি যতই সবর হোক না কেন, শব্দগুলো নীরব থাকে বেলি নিজস্ব গণ্ডিতে। আমি জানি অনেক বড় ভুল করেছি জীবনে। ভুল মানুষকে বেছে নিয়েছে পরিবারের ঊর্ধ্বে যে, কিন্তু একটা ভুল কি উপলব্ধ অনুভবকে অস্বীকার করতে পারে, মিলিয়ে দিতে পারে হিসেবে সূক্ষ্ম জটিলতাকে? যখন মিথ্যাটাকে সত্যি বলে জেনেছিলাম, তখন
কত সহজ ছিল সব কিছু, অথচ আজ সত্যের মুখোমুখি হয়ে আমি এলোমেলো হয়ে যাচ্ছি। কেন মনে হচ্ছে, কেন আমি চেয়েও সব ঠিক করতে পারছি না? কেন নিজের মানুষগুলোকে নিয়েছি হাতে কষ্ট দিচ্ছি আমাকে ভালো রাখা নিতান্ত চেষ্টা করা মানুষগুলোকে? কেন আমি প্রতিনিয়ত কষ্ট দিচ্ছি অর্ঘ্য? আমার কাছে তুমি তা আমি নিজেও জানি না। শুধু এতটুকু জানি তুমি আর অভিশাপ হয়ে নেই, বরং হৃদয়ে যেখানে আছো অধিকার নিয়ে আছো। ভুল মানুষকে ভালোবাসা ভুল করেছি আমি, আর তার প্রায়শ্চিত্ত করছো তুমি। বলো তো, ভালোবাসা এত কেন কষ্ট? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো এখন আর তোমাকে আঘাত করতে মন চায় না। আমিকে তোমার সাথে জুড়তে পারিনি, নিজেকে তোমার করতে পারিনি। এই দহন কি শুধু একাই তুমি বহন করেছো? কোথাও গিয়ে আমিও পড়ছি না তোমার সাথে? বলতে পারো এর শেষ কোথায়? অর্ঘ্য বাসায় ফিরে অনেক রাত করে। পিকনিকের সব আয়োজন একা হাতে করেছে। বারবিকিউ পার্টির জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে। অনেক দিন পর পুরো পরিবার একসাথে হচ্ছে। অর্ঘ্য চায় না কিছু কমতি থাকুক। সকালে নাস্তা করে বের হয়েছে বাসা থেকে। এরপরে আর কিচ্ছু খাওয়া হয়নি বলে ক্ষুধাটা বেশ ভালো মতোই লেগেছে। হাত মুখ ধুয়ে টেবিলে এসে দেখলো বেলি সব খাবার গরম করে এনেছে। অর্ঘ্য বসতেই ওকে খাবার বেড়ে দিল। অন্য দিনের মতো আজকে বেলির মাঝে ছটফট ভাবটা নেই। কেমন যেন গম্ভীর মুখে চুপ করে আছে মেয়েটা। অর্ঘ্য ভাতের নলা মুখে দিতে যেও কি ভেবে যেন থেমে গেল। বেলির দিকে তাকিয়ে বলল, তুমি খেয়েছো? হুম। ঠিক মতো খেয়েছ? হুম। আবার খাবে? হুম। কথাটা বলে বেলি চমকে ওঠে। চোখ তুলে দেখে অর্ঘ্য এর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যাও, আরেকটা প্লেট নিয়ে আসো। কেন? বেলি অবাক হয়ে জানতে চায়। অর্ঘ্যর প্রশ্নের জবাব না দিয়ে নিজে উঠে গিয়ে আরেকটা প্লেট নিয়ে আসে। খাবার বেড়ে বেলির হাতে ধরে টেবিলে বসায়। আর কখনো যেও না দেখি আমার সাথে মিথ্যা বলছো। চুপ করে খেতে বসো। বেলি অবাক হয়ে যায় অর্ঘ্যের অনুমান ক্ষমতা দেখে। না জানে কোনো জাদু বলে এই ছেলে ওকে বইয়ের খোলা পাতার মতো পড়তে পারে। আমি খাবো না, খিদে নেই, মাথা নিচু করে জবাব দেয় ও। খিদে লেগেছে কি লাগেনি সে তর্কে তো যেতে বলিনি, খেতে বলেছি, খাও। অর্ঘ্য কিছুটা কঠিন সুরে বলে, বললাম তো খাবো না। অহেতুক জোর করছো কেন? বেলি রাগ দেখে উঠে যেতে চায়, কিন্তু অর্ঘ্যর হাত ধরে আটকালো। রাগী কণ্ঠে বলল, চুপ করে বসো, না হলে এখন একটা মাইর দিতে দুবার ভাববো না আমি। বেলি বাধ্য হয়ে বসে। নিজের ওপর ওর অনেক রাগ লাগছে। কেন বেলি অর্ঘ্যকে এই সম্পর্কে মানতে পারলো না? কেন অর্ঘ্যের কাছে একতরফা ঋণী হয়ে থেকে গেল? অর্ঘ্য তাকিয়ে দেখে বেলির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বুকের মধ্যে যেন সব কিছু গুলিয়ে যায়। এই মেয়ে কি জানে না ও কান্না কি পলায়নকারী ক্ষমতা রয়েছে অর্ঘ্যকে ধ্বংস করার? অর্ঘ্য নিজের প্লেট থেকে খাবার নিয়ে বেলির মুখের কাছে ধরে। অনেকটা নরম সুরে বলে, আমার খুব খিদে পেয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি, নাও খেয়ে নাও। বেলি নাক টেনে বলে, নিজের ক্ষুধা পেয়েছে তো নিজেই খাও, আমাকে জোর করছো কেন? অর্ঘ্য মৃদু হেসে বলে, আমি আমার নিজের জন্য তোমাকে খেতে বলছি, কিন্তু তুমি এটা বুঝবে না। বেলিকে অবাক করে তাকিয়ে থাকতে দেখে অর্ঘ্য দুষ্টুমি হাসি দিয়ে বলে, শোনো, সারাদিন পরে খাবার খেয়ে শান্তিতে ঘুম দেব। এখন যদি একটা ছুঁচে ইঁদুর না খেয়ে সামনে বসে থাকে তাহলে নির্ঘাত আমার পেট খারাপ করবে। বেলি চোখ কুঁচকে বলে, সুসু কাকে বলছো? আমার বয়ে গেছে তোমাকে নজর দেওয়া, বাকি তর্ক খাবারের পরে, এখন মুখ খোলো। অর্ঘ্যকে আর কিছু বলতে দেয় না। বেলিকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। বেলি আর বাধা দেয় না। ভালোবাসাকে প্রত্যাখ্যানের ভুল তো করেছে, কিন্তু এই আদরটুকু ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই ওর। হঠাৎ বেলি অবাক হয়ে ভাবে, অর্ঘ্য কি জানে খুব ধীরে ধীরে সে বেলি অভ্যস্ততে পরিণত হচ্ছে। ফ্রিজে বাকি খাবারগুলো তুলে বেলি রান্নাঘরের লাইট বন্ধ করে বের হয়ে আসবে এমন সময় অর্ঘ্য সেখানে আসে। বেলি তাকিয়ে দেখে অর্ঘ্যের মুখে পানির ফোঁটা, কপালের ওপর লেপ্টে আছে ভেজা চুল। কি হলো, এভাবে মাথা ভিজিয়েছ কেন? ঠান্ডা লাগবে তো, প্রচণ্ড মাথা ব্যথা করছে।
কাপ কফি বানিয়ে দেবে? এই প্রথম অর্ঘ বেলির কাছে কিছু আবদার করলো। দুশ্চিন্তার পাশাপাশি নিজের ঘরে অন্যরকম এক ভালো লাগা অনুভব করলো বেলি। তুমি চাও আমি বানিয়ে আনছি। থ্যাঙ্কস বলে অর্ঘ কিচেন ক্যাবিনেটে কিছু খুঁজতে থাকে। বেলি এগিয়ে এসে বলে, কিছু লাগবে আমি খুঁজে দেব? না তেমন কিছু না, টিস্যু খুঁজছিলাম। টিস্যু শেষ? বিকেলে সোনাই সব টিস্যু ভিজিয়ে দিয়েছে। অর্ঘ হেসে মাথা নাড়ে। শিশির ভাইয়ের ছেলে মেয়ে দুটো আসলে ভীষণ দুষ্ট হয়েছে। সারাদিন পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে বাচ্চা দুটো। ক্যাবিনেটে হেলান দিয়ে অর্ঘ বেলির কফি বানানো দেখছিল। মেয়েটা আজকাল ভালোই কাজ করে, হুটহাট এটা ওটা বানিয়ে খাওয়ায়। ধীরে ধীরে বেলিকে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে অর্ঘ স্বস্তি অনুভব করে। এমনটাই তো ও চেয়েছিল, স্বাধীন মুক্ত বেলি নিজের সুবাস নিয়ে প্রস্ফুটিত হোক। অর্ঘ আর কিছু চায় না। বেলি কফির মগে এনে অর্ঘের হাতে দেয়। মৃদু হেসে বলে, খেয়ে দেখো সব ঠিক আছে কি না। বিহাইন্ড পারফেক্ট। অর্ঘ তৃপ্তির সাথে প্রথম চুমুকটি দেয়। থ্যাঙ্কস বলে বের হয়ে যেতে নিলে বেলি পেছন থেকে ডেকে ওঠে, দাঁড়াও। সামনে এসে নিজের ওড়না দিয়ে আলতো হাতে অর্ঘের মুখ মুছে দেয়। স্নিগ্ধ একটা হাসি দিয়ে বলে, এবার যাও। বেলির এতটুকু স্পর্শ যেন অর্ঘকে ভীষণভাবে কাঁপিয়ে দিল। এক অসম্ভব আকাঙ্ক্ষা ওর শিরায় উপশিরায় যেন বিদ্যুতের ন্যায় ছুটে চলছে। এই মুহূর্তে চোখের সামনে থাকা এই কোমল অধৈর্যরা অর্ঘকে ভীষণভাবে প্রলুব্ধ করছে। বেলি কি জানে এখনও কি স্ত্রী হিসাবে কাছে টেনে নেওয়া কি অদম্য বাসনা অর্ঘের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে? খুব কি অপরাধ হয়ে যাবে যদি অর্ঘ তার একান্ত মানুষটাকে একটু অধিকার নিয়ে ছুঁয়ে দেয়? খুব বড় একটা ভুল করার আগে অর্ঘ তাড়াতাড়ি কিচেন থেকে বের হয়ে যায়। বেলি ওর অভিব্যক্তি হঠাৎ পরিবর্তন থেকে অবাক হলো, তার কারণ বুঝতে পারে না। বিছানায় এসে ঘুমাবার আগে ফেসবুক অন করতেই সামনে আসে অর্ঘের স্ট্যাটাস। সম্পর্ককে কখনোই সত্যে মালা গাঁথতে নেই, ভালোবাসাকে অধিকারের পাল্লায় মাপতে নেই।